তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। আসনাদ আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহ আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হবে। তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কজন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হইছো আর কয়জন নিহত হইছো, সবকিছুর গল্প আমরা জানি। প্রচুর ঘুষের লেনদেনের গল্প আমরা শুনেছি। আমরা দেখেছি যে টিভিতে যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে ধরে নিয়ে তখন যে এসপি মনির ছিলেন, ডিবি হারুন ছিলেন, তারা হাসিনার কাছ থেকে 25 কোটি টাকা আনছে লেনদেন করবার জন্য আন্দোলনটাকে কিভাবে দাবিয়ে রাখা যায়। এর বাইরেও আমরা দেখলাম যে আরো প্রচুর টাকার লেনদেন হয়েছে। স্পেশালি এসপি হারুনের সাথে আরো 3 জন ডিআইজি জড়িত ছিল, যারা মিলে এই 25 কোটি টাকা লেনদেন করে ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। এসপি মনিরকে ইতিমধ্যে কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তিনি পলাতক আছেন। কিন্তু যে সকল ডিআইজি এই টাকার ভাগ বাটোয়ারার সাথে জড়িত ছিলেন তারা কিন্তু কাজে আছেন, প্রমোশনও হয়েছে। কিসের ভিত্তিতে হয়েছে? আওয়ামী পুনর্বাসন প্রকল্পের অংশ হিসাবে তারা লেনদেন করে বঞ্চিত লীগ সেজে সাডেনলি বিএনপির শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। এবং তারেক রহমানের পক্ষ থেকে ইতিমধ্যে এটার ব্যাপারে সতর্ক যেমন করা হয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এটা আমরাও বলছি সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগ হয়ে যাওয়া সকল কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাদেরকে কোনোভাবে আমরা টলারেট করবো না এবং প্রশাসনে মেনে নেওয়া যাবে না। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। আসনাদ আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের সাথে তোমরা 3 সপ্তাহ আন্দোলন করো নাই। এই আন্দোলন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ গত 17 বছর থেকে করেছে। মেসি হঠাৎ করে গোল দিলে গোল হয় না, 11 জন খেলে মেসি বানাইতে হবে। তোমরা যদি মনে করে থাকো তোমরা 3 সপ্তাহে মেসি হইছো, তোমরা 3 সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো, তোমরা বোকার স্বর্গে বাস করছো। সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। কারণ তোমরা কে কজন মারামারি করছো, কোন তারিখ থেকে কোন তারিখ মারামারি করছো, তোমরা কয়জন আহত হইছো আর কয়জন নিহত হইছো, সবকিছুর গল্প আমরা জানি। তাই তারেক রহমান সম্পর্কে অবশ্যই সমালোচনা করবার অধিকার আছে সবার রাজনীতি হিসাবে, কিন্তু তারেক রহমানকে অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে হেয় করে কথা বলার কোনো রাইট নাই। কিন্তু এর মানে এটা না যে কোনো রাজনৈতিক নেতাকর্মী সমালোচনা করা যাবে না। তার ব্যাপারে যেটা বলা হয়েছে, উনি ছাত্রদের ভাষায় কথা বলছেন। ছাত্রদের এই আন্দোলনে তো বিএনপির রোল ছিল। বিএনপির মহাসচিব বলেছেন যে এই জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 200-র উপর নেতাকর্মী মারা গেছে। তো ছাত্রদের ভাষায় কথা বলা মানে এটা কি ধরনের কথা? অতএব আমরা মনে করি যে কথা বলার ক্ষেত্রে সতর্ক হইতে হবে। কারো রাজনৈতিক নেতাকে ছোট করা যাবে না, কারো ত্যাগকে ছোট করা যাবে না। মাদ্রাসারও শত শত মানুষ শহীদ হয়েছেন, কওমি মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার, জামাতের, শিবিরের, হেফাজতের, প্রত্যেকের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে আমাদের এই আন্দোলনে। এটা কোনোভাবে ছোট করবার সুযোগ নেই। সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে 4 জন বা 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। অতএব প্রত্যেকের অবদানকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একক কোনো ভিত্তির উপরে আন্দোলন হয় নাই, এটা যেন সবার মনে থাকে। এই আন্দোলনটা সারা বাংলাদেশ মিলে আন্দোলন করেছে। 3 সপ্তাহে 3.5 জন এসে আন্দোলন করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটি 19 জুলাই পর থেকে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এই আন্দোলনটা ক্যারি আউট করেছে প্রাইমারি ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এবং মাদ্রাসার ছাত্ররা। অতএব সেই আন্দোলনের ব্যাপারে সবাইকে অবদানের জায়গাটা শেয়ার করতে হবে এবং সবাইকে ন্যায্যতার ভিত্তিতে সম্মানের সাথে আন্দোলনের শেয়ার দিতে হবে। আমরা মনে করি এর বাইরের অন্য কোনো আলোচনাটা আমাদের সবার জন্য শুভকর হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সবার একটা কমন শত্রু আছে, সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদ। তারা চলে যায় নাই। হাসিনার একটা রিসেন্ট ভিডিও আসছে গতকালকে, সম্ভবত আপনারা দেখেছেন, যে হাসিনা এখনো কিভাবে
প্রশাসনে তার যত অনুগত লোক আছে এবং তার রাজনৈতিক নেতাকর্মী আছে তাদেরকে সে ইনস্টিগেট করছে, তাদেরকে সে খেপিয়ে তোলার চেষ্টা করছে, কিভাবে অর্গানাইজ করা যায়, এই সরকারকে ব্যর্থ করা যায় সেটার চেষ্টা করছে। তাই আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদের মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা যেন নিজেদের মধ্যে বজায় থাকে, এটা খুব জরুরি। আমাদের যে কমন শত্রু আছে এই শত্রুকে সবাই মিলে ফাইট করতে হবে। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ এবং যুদ্ধ যেন কোনোভাবে বেঁধে না যায়। তাই আমাদের কথা এবং কাজের ব্যাপারে আমাদের নিজেদের মধ্যে যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে বলে আমি মনে করি। ভারতে পালিয়ে যাওয়ার থেকে সহজ কাজ কিছু নাই। ঢাকা শহরের ভাঙ্গা বাসে ওঠা যতটা কঠিন, তার থেকে সহজ হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া। ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার একটা সীমান্ত আছে এবং এই সীমান্তের অধিকাংশ জায়গায় কোনো মানুষজন নাই, ইন্টারল্যান্ড আছে। আপনি অল্প কয়েকটা টাকা দিলে কিভাবে এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে, এই নাটক তো আমরা জানি আর কি। অতএব ভারতে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না। একটা জিনিস বুঝতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার নিষ্ক্রিয় হয়ে আছে, শুধু পুলিশ না, র্যাব, বিজিবি, এপিবিএন, পোস্ট যতগুলো আছে, কারণ তারা সবাই গণহত্যায় অংশগ্রহণ করেছে। তারা সবাই সীমান্ত থেকে উঠে এসে শহরে, গ্রামে, রাস্তায় ঘাটে আমাদেরকে হত্যা করেছে। অতএব এই নিষ্ক্রিয় বাহিনী যেহেতু নাই, সেখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো কঠিন কাজ না। আর থার্ড যেটা বলছি, সরকার এখনো যে মানে দায়িত্ব নিয়ে পরিচালনা করার দরকার, যেটা আমরা প্রত্যাশা করছি, সেখানে যথেষ্ট ঘাটতি আছে। আমরা মনে করি সরকারকে এই সময়টা দিতে হবে, কিন্তু এর ভিতরেও যতটুকু ভুলভ্রান্তি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এড়ানো যেত। পালিয়ে গিয়ে থাকলেও মনে রাখতে হবে বাংলাদেশের সাথে ভারতের মানে বন্দি বিনিময় চুক্তি আছে, এক্সট্রাডিশন ট্রিটি আছে। এই ট্রিটির মাধ্যমে আমরা ইতিমধ্যে বাংলাদেশে উলফা গেরিলা যারা ছিল, অনুপ চেটিয়া থেকে শুরু করে পরেশ বড়ুয়া, এরকম বহু লোককে আমরা ভারতে ফেরত দিয়েছি। অতএব একই প্রসেসের মধ্য দিয়ে ভারতে যারা পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ তৈরি হয়, তদন্তের ভিত্তিতে বিচার হয়, তাদের বিরুদ্ধে যদি কনভিকশন হয়, তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভারতের সাথে যেভাবে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারবো, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন আছে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা সুযোগ আছে। তাই পালিয়ে গেল মানেই তিনি নিরাপদ, ব্যাপারটা তা নয়। অর্থাৎ যারা পালিয়ে যাচ্ছেন তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপাতত পৌষ মাসের 31 তারিখটা ভোগ করেন। পৌষের 31 তারিখ শেষ হয়ে গেলে কিন্তু অন্য মাস শুরু হবে, সেই মাসও আসবে, আপনাদেরও বিচার হবে, আপনাদেরকেও আমরা প্রিজন ভ্যানে করে ওই পার থেকে এই পারে নিয়ে আসবো। সেই দিনের অপেক্ষায় জাতিকে সচেতন থাকতে হবে, বিচারের দাবি তুলতে হবে এবং আমাদের যে কাজ সেই কাজ অব্যাহত রাখতে হবে।